ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল, রুম নম্বর 1120 একটা ছেলে থাকে যার নাম নিলয়। ছেলেটা দেখতে শ্যামলা আকৃতির, হ্যাংলা টাইপের। সারাদিন চোখে একটা মোটা ফ্রেমের চশমা পরে থাকে, মাথার চুলগুলো কুকড়ানো, অনেকটা বড় বড় আকৃতির, মুখে খুচা খুচা দাঁড়িয়ে আছে, দেখতে বেশি একটা খারাপ না। কিন্তু ভার্সিটির কেউ নিলয়ের সাথে মিশতে চায় না, কারণ নিলয় অনেক বোকা সহজ সরল একটা ছেলে। ক্যাম্পাসের সকলে নিলয়কে এক নামে চিনে, ইনোসেন্ট বয়। নিলয় অনার্স শেষ বর্ষে পড়ছে, কিন্তু ছোট বড় সবার কাছে সে একজন মজার পাত্র। হবে নাই বা কেন, একটা ছেলে যদি ঢিলে ঢালা পোশাক আশাক পরে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, সাথে আবার বোকার মতো কথাবার্তা বলে, তাহলে তো সে হাসির পাত্র হবেই। নিলয়ের কাছে একটা ল্যাপটপ আছে, যেটা অনেক দামি। সে সারাক্ষণ রুমের ভিতর বসে বসে সেই ল্যাপটপে কি যেন করে। একজন সাইকোলজির স্টুডেন্টের মন যে ল্যাপটপে এত আসক্ত, এটা নিলয়কে না দেখলে বোঝাই যেত না। অন্য সব রুমগুলোতে 3-4 জন মিলে থাকে, কিন্তু নিলয় একা একাই একটা রুমে থাকে। তার সাথে কেউ থাকতে চায় না, কারণ নিলয় অনেক চুপচাপ থাকে, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। সবাই বিরক্ত নিলয়ের উপর। এমন একটা ছেলে কিভাবে কারোর সাথে কথা না বলে থাকতে পারে। সকাল 10টায় নিলয় ক্যাম্পাসে প্রবেশ করে। অন্য দিনের মতো করে আজকেও ক্যাম্পাসের মাঠে কোনো স্টুডেন্টরা বসে বসে আড্ডা দিচ্ছে। কোনো ছেলে আবার তাদের প্রেমিকার হাত ঝাপটে ধরে বসে বসে তাদের দুজনের প্রেম আলাপ করছে। তারা সবাই তাদের মতো ব্যস্ত। এই ক্যাম্পাসের 2টা গ্রুপ আছে, একটা হলো লেডি গ্রুপ, যার প্রধান হলো তিতলি। অন্য আরেকটি বয়েজ গ্রুপ, এটাও লিডার আছে, যার নাম আরিয়ান। 2টা গ্রুপের একই কাজ, আর সেটা হলো এই ক্যাম্পাসের বোকাশোকা ছেলে মেয়েদেরকে চাক দেওয়া। অন্য দিনের মতো আজকে এটাই হচ্ছে। নিলয় তার ডিপার্টমেন্টের দিকে যাবে, তখনই 2 দিক থেকে 2 গ্রুপের সদস্যরা ডাক দেয় নিলয়কে। নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। এখন কোথায় যাবে সে? ছেলেদের দিকে থেকে ডাকছে সাকিব নামের একটা ছেলে, আর মেয়েদের দিক থেকে অন্তি নামের একটা মেয়ে ডাকতেছে। নিলয় মনে মনে ভাবছে, আরিয়ান হচ্ছে এই ভার্সিটির ডিপি প্লাস ছাত্র। তার বাবা হচ্ছেন একজন রাজনৈতিক নেতা, যার ক্ষমতার কারণে কেউ তার দিকে মুখ তুলে কথা বলতে পারে না। অন্যদিকে তিতলি এই শহরের কমিশনার মেয়ে, ভার্সিটির সকলের ক্রাশ বলতে গেলে সে। তবে তাকে একজন খুব ভালোবাসে, আর সেটা হলো আরিয়ান। কিন্তু তিতলি আরিয়ানকে ভালোবাসে না। নিলয় উপরের সৃষ্টিকর্তাকে স্মরণ করে ছেলেদের গ্রুপের দিকে এগিয়ে যায়। নিলয়, সাকিব তোকে ডাক দেওয়ার পর তুই এমন করে দাঁড়িয়েছিলি কেন? কথাটা বলে সিগারেটের মধ্যে আরেকটা টান দেয় আরিয়ান। নিলয় মাথাটা উঁচু করে বলে, ওই পাশ থেকে অন্তি ডাকছিল, তাই দাঁড়িয়েছিলাম। অন্তি তোকে ডেকেছে, তাহলে তুই যাসনি কেন? আসলে ভাই, আপনার কাছে যদি না আসি তাহলে পরে আবার আপনি যদি আমাকে কিছু বলেন, তাই অন্তিতের দিকে যাইনি। তার মানে তুই আমাকে ভয় পাস? এই ক্যাম্পাসের সবাই তো আপনাকে ভয় পায়, তাহলে আমি ভয় পাবো না কেন? আচ্ছা নিলয়, তুই তোর ল্যাপটপটা আমাকে দিয়ে দে। না। নিলয়ের কথা শুনে সাকিব তেড়ে আসে নিলয়কে মারার জন্য। আরিয়ান নিজের হাত দিয়ে বাধা দেয় সাকিবকে। সাকিব পেছনে যা, নিলয়কে কিছু বলতে হবে না। ভাই, এই নিলয়ের সাহস হয় কি করে তোমাকে না করার? কিরে নিলয়, দেখলি আমাকে মুখে মুখে কোনো জিনিস না দেওয়ার কথা বললে পোলাপান কীভাবে খেপে যায়? ভাই, আপনি তো কত ধনী পরিবারের সন্তান, আপনি চাইলে কিন্তু একটা নতুন ল্যাপটপ কিনতে পারেন। চাইলেই পারি, কিন্তু কিনি না কেন সেটা জানিস? আমি কিভাবে জানবো? আমার পছন্দ তোর ল্যাপটপটা, কারণ আমি দেখতে চাই কি আছে ওই ল্যাপটপে, যার জন্য তুই রুম থেকে বের হস না। এমনিতেই ভাই ল্যাপটপ চালাতে আমার অনেক ভালো লাগে। ল্যাপটপ কি শুধু তোর আছে? আরে বেটা, সবার কাছেই তো ল্যাপটপ আছে, কিন্তু সবাই কি তোর মতো আসক্ত নাকি? এবার সাকিব বলে ওঠে, ভাই, তুমি বুঝো না, এই নিলয় খ্যাতটার জীবনে প্রথম ল্যাপটপ দেখেছে, আবার সেটা নিজের, তাই এমন করে চালাচ্ছে। সাকিবের কথা শুনে উপস্থিত সব ছেলেরা হাসতে থাকে। নিলয় মাথাটা নিচু করে ফেলে, সে চাইলেই কিছু বলতে পারবে না। এখন
কারণ ক্ষমতা ক্ষমতা এমন একটা জিনিস যা মানুষ অনেক সাধনার পর পেয়ে থাকে, আবার অনেকে আছে যারা কোনো সাধনা ছাড়াই ক্ষমতা পেয়ে যায় টাকার জন্য। মূর্খ কেউ নেতার চেয়ারে বসাতে পারে এই টাকা। নিলয়ের কাছে টাকাও নেই, ক্ষমতাও নেই। টাকা থাকলে সে অবশ্য ক্ষমতার চেয়ে চেয়ার কিনে নিতে পারত, কিন্তু তার কাছে এই মহামূল্যবান জিনিসটাও নেই। আরিয়ান সবার হাসি থামিয়ে দিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলে, সাকিব যা বলল তা কি সত্যি? কথাটা মিথ্যাও না আবার সত্যিও না। তাহলে সত্যি আর মিথ্যাটা বলে দে। আমি ল্যাপটপ অনেক আগে থেকে ব্যবহার করি, আর গরিব মানুষের জানার প্রতি অনেক আগ্রহ, তাই আমি সারাক্ষণ রুমের ভিতর বসে বসে ল্যাপটপ চালাই। ওই রুমের ভেতর বসে বসে কি জানবি তুই? বের হ, শহরটা প্রতিদিন একবার করে ঘুরে দেখবি, সব কিছু জানতে বুঝতে পারবি। এই শহর তো আমাকে অনেক কিছু শিখিয়েছে। গ্রাম থেকে পালিয়ে আসা একটা ছেলেকে কিভাবে শহরের অবস্থাশালী ব্যক্তিরা অপমান অপদস্থ করে তা দেখেছি। তবে এই ব্যস্ত শহর থেকে আমি একটা জিনিস ভালো শিখেছি, সেটা হলো রাতের আধারে কাউকে ছাড় দেওয়া ঠিক নয়, সেটা গরিব হোক বা ধনী। নিলয়, তুই অনেক সহজ সরল একটা ছেলে। তুই যখন প্রথমেই ক্যাম্পাসে এসেছিলি তখনকার সময়ের কথা মনে আছে? আমি অতীতকে মনে রাখি না, বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যৎ তৈরি করি। বাহ, বেশ ভালো করে দেখছি কথা বলতে শিখে গেছিস তুই। আমাকে শেখাবি? আমি আপনাকে কথা বলা কিভাবে শিখাবো? তুই এখনও বোকায় রয়ে গেলি। আমাকে কথা বলতে শেখাবি না কেন? তুই আমাকে তোর কথা বলার স্টাইলটা শিখিয়ে দে। আপনি ভার্সিটির বড় ভাই, আপনাকে আমি কি শিখাবো? আপনি আমার থেকে আরও বেশি উন্নত স্টাইলে কথা বলতে পারেন। নিলয়, তুই কালকে ক্যাম্পাসে তোর সেই বিখ্যাত ল্যাপটপটা নিয়ে আসবি। আমি দেখতে চাই কি আছে সেই ল্যাপটপে। না না ভাই, এটা আমি পারবো না, ক্যাম্পাসে তো কোনোভাবেই না। কেন রে, তুই আবার ল্যাপটপে ওই সব ভিডিও দেখিস নাকি? কথাটা বলে সবাই জোরে জোরে হাসতে থাকে। নিলয় শুধু বোকার মতো করে তাকিয়ে আছে সাকিব কি বলছে। ওই সব ভিডিও, এটার মানে বুঝতে পারছে না নিলয়। এবার আরিয়ান বলে, আমি কিন্তু না শব্দটা পছন্দ করি না। তুই কালকে ল্যাপটপটা নিয়ে আসবি, এটাই আমার শেষ কথা। যদি প্রফেসর বা প্রিন্সিপাল স্যার কিছু বলে? এই আরিয়ানের ওপর কেউ কোনো কথা বলবে এমন দুঃসাহস ক্যাম্পাসের কারো নেই। স্যাররা কিছু বললে আমার কথা বলবি, সব সমাধান। আরিয়ান ভাই, আমার ল্যাপটপে দেখার মতো কিছু নেই। দেখার মতো কিছু না থাকলে সাকিবের কাছ থেকে কিছু নিয়ে যাস, পরে কোনো কাজে লাগবে। তুই কালকে ল্যাপটপ নিয়ে আনবি। এখন তুই ক্লাসে যা। ভাই আমার কথা। নিলয়কে থামিয়ে সাকিব বলে, আর কথা না, ভাই যেটা বলেছে এটাই শেষ কথা, যা এখন। তুই পরে এক সময় আমাদের সাথে দেখা করিস, ল্যাপটপ দেখার জন্য কিছু গান দিয়ে দেব। আমি গান শুনি না, ধন্যবাদ। নিলয় তার ডিপার্টমেন্টের দিকে যেতে থাকে। তৃতীয় তলার 15 নম্বর রুমটায় নিলয়ের সাইকোলজির ক্লাসরুম। নিলয় যাওয়ার পরে সাকিব আরিয়ানকে জিজ্ঞেস করে, ভাই, আপনার তো ল্যাপটপ আছেই, তাহলে ওই নিলয় শালার প্রতি ল্যাপটপ দেখবেন কেন? দেখবো ছেলেটা কি করে এই ল্যাপটপ দিয়ে। নিলয়ের রুমের পাশে যে থাকে ওর নাম মৃদুল। সে আমাকে বলেছে নিলয় নাকি ল্যাপটপ দিয়ে বড় কোনো কিছু একটা কাজ করছে। আমি সেটাই রহস্য উন্মোচনা করব কালকে। ভাই, একটা কথা শুনছেন? কি কথা? বল তাড়াতাড়ি। শিমুল কিন্তু তিতির ভাবির পিছনে পড়ে আছে, কালকে বিকেলে প্রপোজ পর্যন্ত করেছে। কথাটা শোনা মাত্র আরিয়ান সাকিবের ডান গালে চর বসিয়ে দেয়। সাকিব কিছু না বলে মাথাটা নিচু করে রাখে। সে জানে আরিয়ান রেগে গেলে তাকে চর দিবেই, তাই সাকিব কোনো কথা বলে না, সব কিছু সহ্য করে নেয়। চটটা কেন মেরেছি জিজ্ঞেস করবি না? প্রয়োজন নেই ভাই, আমি জানি আপনি রেগে গেলে পাশে আমি থাকলে আমাকে চোট মারেন রাগ কমানোর জন্য। আজকে কেন মেরেছি এটা জিজ্ঞেস করবি না? কেন মেরেছেন সেটা তো আমি কখনো আপনাকে জিজ্ঞাসা করি না। শিমুল কালকে বিকেলে তিতলিকে প্রপোজ করেছে, এটা এত লেটে বলার জন্য চটটা মেরেছি। তুই যদি কালকে বিকেলেই আমাকে কথাটা বলতি তাহলে আমি শিমুলকে যে কি করতাম। শান্ত হন ভাই, আমি দেখছি শিমুলের কি করা যায়।
শালা অনেক বার বেড়ে গেছে, এলাকায় খুব ভাব নিয়ে চলাফেরা করে। আজকে বিকেলে শিমলকে ধরে আমার সামনে নিয়ে আসবি। মেয়েটাকে বুঝিয়ে দেব অন্যের ভালোবাসার মানুষকে প্রপোজ করার পরিণতি কত খারাপ হতে পারে। শিমুল ছেলেটা এলাকায় রংবাজি করে বেড়ায়। বাবা ব্যবসায়ী হওয়ার কারণে এলাকার লোকজন তাকে কিছুই বলে না। ভার্সিটি থেকে কয়েক বছর আগে বিদায় নিয়েছে। সে হতে চেয়েছিল ভার্সিটির ভিপি, কিন্তু আরিয়ানের জন্য সেটা আর সম্ভব নয়। তাই শিমুল এখন তিতলির পিছনে পড়ে আছে। তিতলিকে নিজের প্রেমে ফাঁসিয়ে আরিয়ানের উপর বদলা নিতে চাই সে। আরিয়ানও কম যায় না শিমুলের থেকে। আরিয়ান কখনো হাঁটতে শেখেনি, জোর করে হলেও সে ছিনিয়ে নিয়েছে। তার কোনো জিনিসের উপর কেউ হাত দেয়া এটা সে কখনোই পছন্দ করে না। এবার তো শিমুল নামের ছেলেটা আরিয়ানের ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। কি হবে কে জানে। নিলয়ের সবগুলো ক্লাস শেষ হয়েছে। তিতলির সাইকোলজি নিয়ে নিলয়ের সাথেই পড়ে। নিলয় যখন তার নির্দিষ্ট জায়গায় বসে বসে ক্লাস করছিল, তার মাঝেই তিতলি হাত দিয়ে নিলয়কে কিছু একটা ইশারা করে বলেছিল। নিলয় প্রথমে না বুঝতে পারলেও পরে যে বুঝতে পেরেছে। ক্লাস শেষে গাছতলায় দেখা করার জন্য নিলয়ের মনে একটা ভয় কাজ করতে শুরু করে। সকালে যখন অন্তি ডাক দিয়েছিল তখন নিলয় যায়নি, হয়তো এটা নিয়ে কিছু বলবে তাকে। নিলয় কিছু একটা ভেবে ক্লাস থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নামার সময় শারমিন ম্যাডামের সাথে দেখা। নিলয় পাশ কাটিয়ে চলে যাবে, তখনই ম্যাডাম হাত দিয়ে নিলয়কে আটকায়। নিলয় বিরক্ত হয়ে দাঁড়িয়ে যায়। শারমিন ম্যাডাম দেখতে অনেক সুন্দরী, বয়সটা প্রায় 30-এর কাছাকাছি, এখনো বিয়ে করেনি। ভার্সিটির শত শত ছেলের ক্রাশ শুনি, কিন্তু তিনি কাউকে পাত্তা দেয় না। কিছুদিন যাবৎ শারমিন ম্যাডাম নিলয়ের কাছাকাছি থাকছে। ক্লাসের সময় নিলয়ের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলে। নিলয় এই ব্যবহারে খুবই বিরক্ত বোধ করে। ম্যাডামের দিক চিন্তা করে সে কিছু বলে না, সম্মান দিয়ে যায়। আজকে এসে সরাসরি হাত ধরে ফেলেছে। নিলয় জোর করে হাত ছাড়িয়ে নেয়। কি হলো নিলয়, তুমি এমন করছো কেন? কেমন করছি আমি? এই যে হাতটা ছুটিয়ে নিলে কেন? তাহলে কি করব আমি? কেউ যদি এমন অবস্থায় দেখে ফেলতো তাহলে কি হতো আপনি জানেন? কি আর হতো, সবাই বলা বলি করতো শারমিন ম্যাডাম ভার্সিটির সবচেয়ে বোকা ছেলের হাত ধরেছিল। ম্যাডাম, আপনি জানেন আমি একজন গরিব বোকাশোকা ছেলে, তাহলে আমার সাথে এমন করছেন কেন? আমার এমন একটা ছেলেই পছন্দ। এমন ছেলে পছন্দ মানে কি বলতে চাচ্ছেন আপনি? তেমন কিছু না, আবার অনেক কিছু। তুমি না সাইকোলজি স্টুডেন্ট, তাহলে বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি? দেখেন ম্যাডাম, আমি বুঝে গেছি আপনি কি চান, কিন্তু সেটা কখনো সম্ভব হবে না। আমি ছাত্র, আপনি শিক্ষিকা। বাহ, তুমি তো খুবই ইন্টেলিজেন্ট বয়। আমার না বলা কথা তুমি বুঝে গিয়েছো। ম্যাডাম, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন আমায় যেতে হবে। যেতে হলে যাও, আমি বাধা দেব না, তবে যেখানে যাও আমাকে বলে যেতে হবে কিন্তু। নিলয় পড়ে গেছে বড় ঝামেলায়। এখন যদি তিতলির কথা বলে তাহলে কি করবে যে ম্যাডাম? এই কথা না বলেও উপায় নেই। আসলে ম্যাডাম, আমাদের ডিপার্টমেন্টের অন্তি নামের মেয়েটা সকালে আমাকে ডেকেছিল, তাই এখন তার কথা শুনে আসতে হবে। যাবে যাও, তবে তুমি মেয়েদের দিকে তাকিয়ে থাকবে না, ওই চোখ জোড়া শুধু আমায় দেখবে। নিলয় কথাটা শোনা মাত্র এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। শারমিন ম্যাডামকে দেখলেই নিলয়ের মনের ভিতর ভয় কাজ করে, তাই সে যত পারে পালিয়ে ঘুরে বেড়ায়। গাছতলায় অনেকগুলো মেয়ে বসে আছে। নিলয় সেদিকে যায়। তারপরেই রাত 8:30 আদনান সাহেব পুকুর পাড়ে বসে আছে। 4 একর জমির ওপর পুকুরটা খনন করা। আদনান সাহেব হচ্ছে ঢাকা শহরের মেয়র, অনেক ক্ষমতাবান তিনি, মন্ত্রীদের থেকেও বেশি। শহরের লোকের কাছে আদনান সাহেব যেমন ভালো, ঠিক তেমনই আবার খারাপ। তার ভালো মানুষের চেহারার নিচে তিনি কেমন সেটা তারই একমাত্র জানা আছে। এখন বাংলার আশ্বিন মাস চলছে, শীতের এখনো দেখা মেলেনি, তবে রাতের শেষ প্রহরে বোঝা যায় শীত যে সামনে চলে আসছে। আদনান সাহেব পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে, দামি ব্র্যান্ডের সিগারেট। বড়লোক মানুষ তিনি, কম দামি সিগারেট খেলে জনগণ কি মনে করবে? চাঁদের স্পর্শ আলো পুকুরের পানিতে পড়েছে, পরিবেশটা দেখতে অনেকটা অন্যরকম লাগছে।
আদনান সাহেবের বাড়ির এরিয়াটা বিশাল, কিন্তু বাড়িতে লোকজন নেই বললেই চলে। আদনান সাহেব আর ওনার মেয়ে শ্রাবণী থাকে শুধু, আরও আছে বাসার কাছের লোক, এছাড়া আর কেউ থাকে না। আদনান সাহেবের কোনো আপনজনই নেই, কারণ তিনি পালিয়ে বিয়ে করেছে, তাই পরিবারে কেউ ওনার সাথে কোনো যোগাযোগ রাখেনি। তিনি নিজেও চায়নি কারোর সাথে যোগাযোগ রাখার জন্য। অনেক কষ্ট মনের ভিতর পুষে রেখেছেন তিনি, প্রকাশ করে বলার মতো কেউ নেই। আদনান সাহেব চিন্তায় মগ্ন হলেন। কালকে সকালে আরিয়া আসবে। আরিয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা, তবে সেটা আপন নাকি পর এটা জানেন না আদনান সাহেব। আপন যে না একটা তাকে দেখে বোঝা যায়, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা কামালের চেহারার সাথে আরিয়ার কোনো মিল পাওয়া যায় না। কেন যে আরিয়াকে মোস্তফা কামাল এখানে পাঠাচ্ছেন বুঝতে পারছে না আদনান সাহেব এখনো। তবে এটা যে কোনো একটা রাজনৈতিক চাল সেটা বেশ ভালো করেই বুঝতে পারছেন তিনি। কিছু করার নেই এখন। আদনান সাহেবের হাত দুটো বাঁধা রাজনৈতিক কাঠগড়ায়। বাবা, তুমি এখানে এসে বসে আছো? আমি কখন থেকে খুঁজছি তোমাকে। আদনান সাহেব পিছনে ফিরে তাকায়। শ্রাবণী দাঁড়িয়ে কথাটা বলেছে। শ্রাবণীকে দেখে আদনান সাহেব তাড়াতাড়ি করে সিগারেটটা পুকুরের পানিতে ফেলে দেয়। সিগারেটের পকেটটাও পাঞ্জাবির পকেটে লুকিয়ে ফেলে, কারণ একটাই, শ্রাবণী এটা পছন্দ করে না। ডাক্তার নিষেধ করেছেন আদনান সাহেবকে সিগারেট খাওয়ার জন্য। শুধু ডাক্তার না, ওনার মেয়ে শ্রাবণীও না করেছে। এখন আদনান সাহেব এমন ভাব করছে যে তিনি সিগারেট খান না, তাকে অনেক আগেই ছেড়ে দিয়েছেন। বাবা, তুমি সিগারেট খাচ্ছিলে এতক্ষণ এখানে বসে বসে? না না, কোথায় আমি সিগারেট টানছিলাম? আমি নিজ চোখে দেখেছি, তুমি আমাকে দেখে জ্বলন্ত সিগারেটটা পুকুরের পানিতে ফেলে দিয়েছো। ওইটা তুই ভুল দেখেছিস, মনের ভুল হতে পারে। কি জানি কি হবে। শোন শ্রাবণী, কালকে সকালে আমাদের বাসায় একটা মেহমান আসবে, অনেক দিন থাকবে। শ্রাবণী অনেকটা খুশি হয়ে যায় বাবার মুখে কথাটা শুনে, কারণ শ্রাবণীর বান্ধবীরা ছাড়া আর কেউ আসে না এই বাড়িতে। রহিমা খালার মেয়ে তুষি, তার সাথে মজা করে দিন পার করে শ্রাবণী। রহিমা হচ্ছে শ্রাবণীদের বাসার কাজের বুয়া। রহিমা তার সাথে করে নিজের 9 বছরের বাচ্চাকে নিয়ে আসে। মেয়েটার নাম তুষি। শ্রাবণী অনেক পছন্দ করে তুষি, তাই সে নিজের তুষির জন্য ভালো জামা পরে কিনে দেয়। শ্রাবণী বাসায় থাকলে তুষির সাথে কথা বলে সময় পার করতে পারে। একটা বয়ফ্রেন্ড নেই যে কথাবার্তা বলে সময় পার করতে পারবে। কালকে আরেকটা নতুন মেহমান আসবে, তার সাথে কথা বলতে পারবে শ্রাবণী। এটা ভাবতেই মনটা কেমন উৎফুল্ল হয়ে আছে। কিন্তু কে আসবে? নতুন মেহমান। শ্রাবণী ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতে। এর মধ্যে যারা বেড়াতে এসেছে তারা কেবল 2-1 দিন থেকেছে, এর বেশি নয়। কিন্তু কালকে কে আসবে যে অনেক দিন থাকার জন্য আসছে? শ্রাবণী প্রশ্ন করে। আচ্ছা বাবা, কে আসবে আমাদের বাসায়? এমন অবাক হয়ে তাকিয়ে আসিস কেন? কালকে সকালে আসলেই দেখতে পাবি। এখন বললে কি হয়, বলো না বাবা। এখন বলা যাবে না, তোকে কাল সকালে সারপ্রাইজ দিয়ে তাক লাগিয়ে দিব। এমন একটা সুন্দর মনোমুগ্ধকর রাতের মুডটাই নষ্ট করে দিলে তুমি। কালকে সকালে সব মুড একসাথে ভালো হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে মেহমান আসার আগে কিছু কাজ করতে হবে তোমাকে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাকে? ঘর সুন্দর করে গোছাতে হবে। সবগুলো রুম তো ভালো করে গোছানো আছে, তাহলে নতুন করে আবার কি করতে হবে? আদনান সাহেব কিছু বলবে, এর সাথে সাথে ওনার পাঞ্জাবির বাম পাশের পকেটে থাকা মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে দেখা স্বরাষ্ট্রমন্ত্রী। আদনান সাহেব হাত দিয়ে শ্রাবণীকে ইশারা করে চলে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কল এসেছে। শ্রাবণী মাথা ঝাঁকিয়ে পেছনের দিকে হাঁটা ধরে। আদনান সাহেব কলটা রিসিভ করে কানে লাগায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর আদনান সাহেব, দিনকাল কেমন চলছে? এই তো ভালো আছি আপনাদের দোয়ায়, আর দিনকাল মোটামুটি ভালোই চলছে। ভালো চললেই ভালো। সকল প্রশংসা ওই উপরের সৃষ্টিকর্তার প্রতি। স্যার বলছিলাম কি, আপনার ভাগিনা আরিয়া কালকে কয়টার দিকে আসবে আমার বাসায়? আমি জিজ্ঞেস করেছিলাম আরিয়াকে, সে বলল সকাল 9টা-10টার দিকে পৌঁছে যাবে। আমি তাহলে সব কিছুর ব্যবস্থা করে ফেলছি স্যার। করে ফেলেন,
পরে আবার সময় পাবেন না আদনান সাহেব। আদনান সাহেব বড় করে একটা সালাম দিয়ে ফোনটা কেটে দেয়। মোবাইল থেকে আরিয়ার একটা ছবি বের করে ভালো করে দেখতে থাকে আদনান সাহেব। আরিয়ার চেহারাটা শ্যামলা বর্ণের, মাথায় কুকড়ানো চুল, উচ্চতা 6 ফুট 5 ইঞ্চির কম হবে না, দেখতে অনেক স্মার্ট। শ্রাবণী আর আরিয়া একসাথে দাঁড়ালে বেশ মানাবে দারুণ দুজনকে। যদি কোনোভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আত্মীয়তা করতে পারা যায় তাহলে আদনান সাহেবের ক্ষমতা আরও বেড়ে যাবে। আদনান সাহেব এটা চিন্তা করতেই মাথায় আরেকটা বুদ্ধি চলে আসে। শ্রাবণীকে দিয়ে আরিয়ার সাথে প্রেম ভালোবাসার একটা মিথ্যা সম্পর্ক তৈরি করতে পারলে মন্দ হয় না। ভাবতে মজা পাচ্ছেন আদনান সাহেব। তবে একটা জিনিস এখনও তিনি বুঝতে পারছেন না যে আরিয়াকে কেন এই বাড়িতে পাঠানো হলো। এই শহরে তো আরও রাজনৈতিক নেতা আছে, তাদের বাসায় আরিয়াকে পাঠালেও তো পারত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা কামাল এটা না করে আদনান সাহেবের বাসাতেই থাকার জন্য পাঠাচ্ছে। আদনান সাহেবের গভীর মনোযোগ এখনো পড়ে আছে মোবাইলের স্ক্রিনের উপর। আরিয়াকে নিখুঁতভাবে দেখেই যাচ্ছে। আরিয়ার মতো একই চেহারার দেখেছে আদনান সাহেব। ছবির মতো করে এত স্টাইলিশ করা চুল না, এত দামি পোশাক আশাক পরা অবস্থায়ও না, কিন্তু সেটা কোথায় জানা নেই। একই চেহারার মানুষ এই শহরে দুইটা আছে, তাহলে আরেকজন কোথায়? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে আদনান সাহেবের মাথায়। পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের পকেটটা বের করে সামনে নিয়ে আসে আদনান সাহেব। আরেকটা সিগারেট জ্বালাবেন কিনা এটা নিয়ে সংকোচ তৈরি হয়েছে মনে। সিগারেট এমন একটা খাদ্য যার পকেটে গায়ে কোম্পানি নিজে লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতি জেনেও কত শত মানুষ খেয়েই যাচ্ছে। আদনান সাহেবের ফুসফুসের ভিতর একটা রোগ ধরা পড়েছে, যার কারণে ডাক্তার নিষেধ করেছেন সিগারেট খাওয়ার জন্য। কিন্তু আদনান সাহেব প্রতিনিয়ত সিগারেট খেয়েই যাচ্ছে। আর কিছু না ভেবে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে লাগায়। লম্বা করে দুইটা টান দিয়ে আবার 2 আঙ্গুলের মধ্যে রেখে দেয়। আদনান সাহেব পুকুর পাড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এখন বাসায় চলে যেতে হবে, কেননা শ্রাবণী খাবার টেবিলে অপেক্ষা করছে। জোরে জোরে হাঁটা দিয়ে আদনান সাহেব বাসায় যেতে থাকে। সকাল 9:15। শ্রাবণী আর আদনান সাহেব বাসার মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণী আর অপেক্ষা করতে পারছে না মেহমানকে দেখার জন্য। আজ সে অনেক খুশি, বাড়িতে নতুন মেহমান আসবে, এটা ভেবেই কত আয়োজন। আকাশের সূর্যটা আজকে তেমন আলো দিচ্ছে না, কেমন যেন নিবু নিবু আলো দিচ্ছে। যাই হোক, শ্রাবণীর অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ব্ল্যাক কালারের দামি গাড়ি বাসার গেট টপকে শ্রাবণীদের থেকে হালকা দূরত্বে এসে থামে। শ্রাবণী অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সময়টা যেন থেমে গেছে, চলার কোনো নামই নিচ্ছে না। ব্ল্যাক কালারের গাড়ি থেকে একটা সুদর্শন যুবক নামে। হাতে একটা হোয়াইট কালারের লাগেজ, পরনে তার কালো কালারের একটা ব্র্যান্ডের কোট, কালো স্কিলের প্যান্ট, কালো রঙের জুতা, চোখে স্টাইল চশমা, কুকরানো চুল, গালে খুচা খুচা দাড়ি। মুখের ভিতর কিছু একটা চিবাচ্ছে ছেলেটা, মনে হচ্ছে চুইংগাম চিবাচ্ছে। ছেলেটা চুইংগাম চিবোতে চিবোতে এগিয়ে আসে শ্রাবণীদের সামনে। শ্রাবণী, এটা হলো আরিয়া, যার কথা কালকে রাতে তোকে বলেছিলাম। কথাটা শুনে শ্রাবণীর ধ্যান ভাঙে। শ্রাবণী তাকায় আরিয়ার দিকে। কেমন আছেন আঙ্কেল? বেশি একটা ভালো না। ভালো থাকি কীভাবে বলো? শরীরে খারাপ রোগ বাসা বেঁধেছে। তোমার কি অবস্থা সেটা বলো। এই তো আছি, মোটামুটি ভালো। আরিয়া, এটা আমার মেয়ে শ্রাবণী। শ্রাবণী যথারীতিতে ডান হাতটা বাড়িয়ে দেয় আরিয়ারের দিকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আরিয়া শ্রাবণীর হাতের সাথে হাত মেলাচ্ছে না। শ্রাবণী রেগে যায় আরিয়ার এমন ব্যবহারে। আমি আরিয়া, আপনি শ্রাবণী, তাই তো? শ্রাবণী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করে, যার মানে হচ্ছে সে শ্রাবণী। আরিয়া মুচকে হাসে। ছেলেটার হাসিটা খুবই সুন্দর, হাসলে ডান গালে টোল পড়ে। আঙ্কেল, আমি খুবই টায়ার্ড। আমার রুমটা কোথায়, যদি সেটা দেখিয়ে দিতেন। অবশ্যই দেখিয়ে দিবে শ্রাবণী। আদনান সাহেব শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণী মা আমার, আরিয়াকে উপরের রুমটা দেখিয়ে দাও। এই যে আমার পিছনে পিছনে আসেন। আরিয়াকে উদ্দেশ্য করে কথাটা যে বলেছে শ্রাবণী এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি আরিয়ার।
যথারীতিতে আরিয়া যেতে থাকে শ্রাবণীর পেছনে পেছনে। তখন আপনি হাত মিলিয়েছেন না কেন আমার সাথে? আরিয়া এসে যখন নিজের রুমের মধ্যে প্রবেশ করে তখনই কথাটা বলে ওঠে শ্রাবণী। আরিয়া অবাক হয় না, কারণ সে জানে কাউকে পাত্তা না দিয়ে সে বারবার জিজ্ঞেস করবে কেন তাকে পাত্তা দেয়নি, আরও কত কিছু। আরিয়া ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখে বলে, আমি যে কোনো মেয়ের সাথে হাত মেলাতে পারি না। যে কোনো মেয়ে মানে কি? এর মধ্যে আমিও আছি নাকি? অবশ্যই তুমিও আছো, সরি তুমি করে বলে ফেললাম। আর এমনিতেই তুমি বললে সমস্যা হবে না, কারণ তুমি আমার বয়সের তুলনায় অনেক ছোট। এখন শোনো, তোমার হাতের সাথে আমার হাত এখনো পর্যন্ত স্পষ্ট করিনি, তাহলে তো তুমি যে কোনো মেয়ে। আপনার সাথে আমার হাত মিলানোর এত শখ না। আমি কিন্তু প্রথমে হাত এগিয়ে দেইনি। উফ, আপনি খুব ঝামেলার একটা লোক। মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার স্বভাব আপনার। মোটেও আমি এমন না। আমি কেমন সেটা তোমার বাবার থেকে জেনে নিবে, তিনি সেটা খুব ভালো করেই জানেন। বাবাকে আর জিজ্ঞাসা করতে হবে না, আমি বুঝে গেছি আপনি কেমন টাইপের লোক। আরিয়াকে আর কিছু বলতে না দিয়ে শ্রাবণী চলে যায় রুম থেকে। আরিয়া শ্রাবণীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে দেখলে কেউ বলবে না সে এতটা রাগী। কি তার রাগের ধরন! মিনিটও লাগলো না একটা কথায় রেগে গেছে। মেয়ে মানুষের রাগ কম, ইমোশন বেশি। রাগ যে কম তা না, তারা রাগ করে কিন্তু সেটা অতি মাত্রায় প্রকাশ করে না। মেয়েরা তাদের ইমোশনটা বেশি প্রকাশ করে। ছেলেদের ক্ষেত্রে এটা বিপরীত। ছেলেরা দেখায় অনেক কিছু, নিজের ভিতরে ইমোশনটা সহজে প্রকাশ করতে পারে না। আরিয়া শরীর থেকে কোটটা খুলে ফেলে। কোটের নিচে সাদা কালারের শার্টের 2-3টা বোতাম খুলে আস্তে আস্তে যে ব্যালকনিতে দাঁড়ায়। বাসাটা এত উঁচু না যার কারণে দূর দিগন্তের কিছু দেখা যাচ্ছে না, তবে ব্যালকনির সামনে সুন্দর একটা পুকুর আছে। পুকুরটা অনেক বড়। আরিয়া পুকুরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিজে নিজে হেসে ওঠে। সকাল 10টা। নিলয় গুটি গুটি পায়ে ক্যাম্পাসে প্রবেশ করছে। অন্য দিনের মতো খালি হাতে আসছে না সে। কাঁধে ব্যাগ ঝুলে আছে, যেটা নিয়ে সে 4 বছর ধরে ভার্সিটিতে আসছে। নিলয়ের হাতে একটা চতুর্ভুজ আকৃতির কালো কালারের ব্যাগ। কম বেশি অনেকে তাকিয়ে আছে নিলয়ের হাতের দিকে, কেননা নিলয়ের হাতে যে ব্যাগটা রয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে ব্যাগটা অনেক দামি। কিন্তু এত দামি ব্যাগ নিলয়ের কাছে কি করে? কি আছে এই ব্যাগে? ব্যাগটা যেহেতু এতই দামি, নিশ্চয়ই ব্যাগের ভিতরে জিনিসটাও দামি হবে হয়তো। সবার একটা আগ্রহ দেখা যাচ্ছে নিলয়ের হাতের ব্যাগের প্রতি। ক্যাম্পাসের বড় মাঠের এক কোণে বাইকের উপর আরাম করে বসে আছে আরিয়ান। তার সাথে রয়েছে ছেলে গ্রুপের কিছু বখাটের সদস্য। ছেলেগুলো বেশি একটা সুবিধার না। যত ধরনের খারাপ কাজ আছে সবখানে তাদের পাওয়া যায়। ছেলেদের থেকে অন্য পাশে গাছতলায় বসে আছে তিতলি, যার সাথে রয়েছে তার বান্ধবীরা। নিলয় তিতলিদের কাছে এখন যেতে চায় না। কালকে কি হয়েছে এটা ভাবতেই নিলয়ের ভয় কাজ করছে। কারণ গতকালকে নিলয়কে খুব বাজেভাবে অপমান করে তিতলি আর তার বান্ধবীরা মিলে। নিলয় ভেবে নিয়েছে এই ক্যাম্পাসে থাকতে হলে সবার অপমান সহ্য করতে হবে। কষ্ট করলেই এর ফল ভালো পাওয়া যায়, আর কষ্ট ছাড়া এই পৃথিবীতে সহজে কিছু পাওয়া যায় না। যদি কোনো কিছু কষ্ট না করে অর্জন করে তাহলে সেটা একসময় শেষ হয়ে যায়, আবার যেটা নিজে কষ্ট করে অর্জন করে সেটার মূল্য অনেক বেশি। না চাইতেও সেটা রয়ে যায় অনেক কাল। নিলয়ের আশা সে একজন সাইকোলজিস্ট হবে, তাই তাকে ভার্সিটি থেকে ভালো একটা বড় ডিগ্রি অর্জন করতে হবে। সে সহজ সরল বোকা টাইপের একটা ছেলে। মানুষজন তার সাথে মজা করবে, এটাই এখনকার যুগের নিয়ম। দেশের আধুনিকতার সাথে সাথে ছেলে মেয়েরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু এই নিলয় সেই প্রাচীন যুগের মতোই রয়ে গেছে। তাই নিলয়কে কেউ পছন্দ করে না। নিলয় তাড়াতাড়ি করে যে আরিয়ানের সামনে দাঁড়ায়, দামি ব্যাগটা আরিয়ানের দিকে এগিয়ে দেয়। আরিয়ান এটা দেখে নিলয়কে জিজ্ঞেস করে, নিলয়, এটা কিসের ব্যাগ? দেখতে তো অনেক দামি মনে হচ্ছে, তা এটা আমার দিকে এগিয়ে দিচ্ছিস কেন? ভাই, গতকাল যে বলছিলেন আপনি কি তা ভুলে গেছেন? কি যেন বলেছিলাম আমি ঠিক মনে করতে পারছি না, তুই বলে দে। আপনি বলেছিলেন যে আমার ল্যাপটপটা আজকে নিয়ে আসার জন্য। আপনি কি যেন দেখবেন আজকে? ও মনে পড়েছে, তা তোর ল্যাপটপটা এই ব্যাগের মধ্যে আছে তো? নিলয়ের হাত থেকে ল্যাপটপটা নিয়ে নেয় আরিয়ান। সাকিব এসে ব্যাগটা খুলে দেয়। ব্যাগের ভিতর
থেকে কালো কালারের অ্যাপল কোম্পানির একটা ল্যাপটপ বের করে আরিয়ানের হাতে দেয় সাকিব। ল্যাপটপটা অন করে আরিয়ান স্ক্রিনের উপর একটা অদ্ভুত ছবি ভেসে উঠেছে। লাল কালারের কোট পরে মুখে মাস্ক লাগিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে ঝুলে আছে কালো ব্যাগ। আরিয়ান তাকায় নিলয়ের দিকে। নিলয় বুঝতে পারছে কেন তাকিয়ে আছে আরিয়ান। নিলয় মুচকি হেসে বলে, ভাই, এটা একটা প্রফেশনাল হ্যাকারের ছবি। তুই এটা স্ক্রিনের ওপর দিয়ে রেখেছিস কেন? আমি খুব বড় ফ্যান ওনার, তাই স্ক্রিনের উপর দিয়ে রেখেছি। আরিয়ান কথা বলে সময় নষ্ট না করে ল্যাপটপটা চালাতে থাকে। নিলয়ের ল্যাপটপে তেমন কিছু নেই, 10-15টা ভিডিও, গান আর কিছু গেম খেলার অ্যাপ রয়েছে। আরিয়ান বিরক্ত, নিলয় যেমন ল্যাপটপটা ঠিক তেমনই, দেখার মতো কিছুই নেই, আজে বাজে জিনিস রেখে দিয়েছে। বাচ্চাদের গেম, অনার্স শেষ বর্ষে একটা ছেলে পড়ে, সে নাকি বাচ্চাদের গেম খেলে, কেমন বোকা সে। আরিয়ান ল্যাপটপটা চতুর্ভুজ আকৃতির ব্যাগের ভিতর ভরে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই, দেখা শেষ হয়ে গেছে? কি দেখার মতো আছে যা দেখব? 10-15টা ভিডিও, গান, তাও আবার প্রাচীন যুগের বাংলা সিনেমার গান, বাচ্চাদের খেলার গেমস, এগুলো কেউ রাখে ল্যাপটপে? দেখলেন ভাই, আমি বলেছিলাম না নিলয় এমন কিছু একটা করেই রুমের ভিতর বসে আছে। সেটা তো এখন দেখতে পাচ্ছি। তার নিলয়, তুই কি এই গেম খেলার জন্য রুম থেকে বের হস না? তা না ভাই, রুমে বসে বসে গুরুত্বপূর্ণ পড়াশোনাও করি আমি। এত পড়িস না, পরে আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবি। সাকিবের কথা শুনে সবাই হাসতে থাকে। ছেলেটা যখন তখন হাসির কথা বলতে পারে। কারো যদি মন খারাপ থাকে তাহলে সাকিবের সাথে 5 মিনিট কথা বললে মন ভালো হয়ে যাবে। সাকিব ছেলেটাই এমন। আরিয়ান বলে, অ্যাপল কোম্পানি ল্যাপটপ, অনেক দামি। তুই এটা পেলি কোথায়? আমার একটা চাচাতো ভাই আমেরিকা থাকে, সেখান থেকেই পাঠিয়েছেন। ভালো সুযোগ সুবিধা তোর। চাচাতো ভাই আমেরিকায় থাকে, তাহলে তোরা তো খুব বড় লোক। আমরা গরিব, চাচারা অনেক বড় লোক। শুনলাম তুই নাকি শারমিন ম্যাডামকে ভালোবাসিস। ভাই, আপনি ভুল শুনেছেন। আমি ম্যাডামকে ভালোবাসতে যাব কেন? সে যাই হোক, তোকে যেন আর ম্যাডামের শরীরের ছায়ার আশেপাশেও না দেখি। আমি ম্যাডামের আশেপাশে থাকি না, যত পারি দূরে দূরে থাকি। যত পারবি দূরেই থাকবি, পারলে ম্যাডামের ক্লাস পর্যন্ত করবি না। ভাই, এখন আসি আমি, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। যা বলছি মনে আছে তোর? মনে আছে ভাই, আমি এখন যাই। কথাটা বলে নিলয় হন হন করে ক্লাসের দিকে যেতে থাকে। নিলয় ভাবছে, শারমিন ম্যাডামের কথাটা, কি সমস্যা এই ম্যাডামের? ভার্সিটিতে আরো কত সুন্দর সুন্দর ছাত্র আছে, ভালো ভালো স্যার আছে। ভার্সিটির কথা বাদ, এই শহরে ওনার জন্য কত পাত্র রেডি আছে, অভাব নেই। কিন্তু কেন তিনি বোকাশোকা ছেলের প্রতি এত দুর্বল? তিনি কি সত্যি মেয়ে হবে না কেন? মেয়ে লোকের সব বৈশিষ্ট্য পাওয়া যায় শারমিন ম্যাডামের বৈশিষ্ট্যের ভিতর। রাস্তার সাধারণ জনগণ নিলয়ের প্রতি ক্ষাপ্ত, কারণ সে এই শহরের লোকের সাথে তাল মিলিয়ে চলার মতো না। অনেক বোকা, সহজ সরল একটা ছেলে, কিন্তু সেই জায়গায় একটা ভার্সিটির ম্যাডাম নিলয়কে খারাপ ইঙ্গিত করছে। ভাবতেই শরীরে লোম দাঁড়িয়ে যায়। অবশ্য এখনকার যুগে এটা অসম্ভবের মতো কোনো বড় ধরনের সমস্যা না, সব কিছুই হয়ে যাচ্ছে সময়ের গতিতে। নিলয় এগুলো চিন্তা করতে করতে হাঁটতে থাকে। এই নিলয়, এদিকে আয়। নিলয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তিতলি কথাটা বলেছে নিলয়কে। নিলয়ের মাথায় আজগুবি চিন্তা ভাবনা আসতে লাগলো। তিতলি কেন ডাকছে, আর এমন করে ঝাঁঝালো কঞ্চ কেন? ডাক্তার স্টাইল শুনে মনে হচ্ছে কারোর উপর কোনো কারণে রেগে আছে, আর সেই রাগটা এখন নিলয়ের উপর ফেলবে। নিলয় গুটি গুটি পায়ে এগিয়ে যায় তিতলির কাছে। এখানে তিতলি একাই দাঁড়িয়ে আছে, সঙ্গে কোনো বান্ধবী নেই। নিলয়ের সংশয় হালকা দূর হয়। কোনো কথা বলে না নিলয়, ল্যাপটপ রাখা ব্যাগটা শক্ত করে ধরে রাখে। তিতলি প্রথমেই জিজ্ঞেস করতে পারে, কিসের ব্যাগ এটা? নিলয় যদি বলে ল্যাপটপ আছে এতে, তাহলে তিতলি কিছু একটা করে ফেলবে। সেটা যে ভালো কিছু করবে না, খারাপ কিছু একটা করবে, এটা জানে নিলয়। ব্যাগের ভিতর কি আছে?
নিলয় যা ভেবেছে তাই হলো। তিতলি প্রথমেই এটা জিজ্ঞেস করে বসেছে, কি জবাব দিবে নিলয় বুঝতে পারছে না। মিথ্যা বলেও কোনো কাজ হবে না। তিতলি যে কেমন মেয়ে এটা খুব ভালো করেই নিলয় জানে। তিতলি যদি কোনোভাবে বুঝে যায় যে নিলয় মিথ্যা কথা বলছে, তাহলে তিতলি ব্যাগটা এসে চেক করবে। তখন যদি সে দেখে ফেলে নিলয় মিথ্যা কথা বলছে, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। কিরে বলছিস না কেন? কি আছে এই ব্যাগের মধ্যে? তেমন কিছু না, সামান্য একটা ছোট জিনিস। জিনিস তো জিনিসই, সেটা ছোট হোক বা বড়। বল, কি এমন সামান্য জিনিস আছে এই ব্যাগে? ল্যাপটপ আছে। ল্যাপটপ? তা তুই পেলি কোথায় ল্যাপটপ? তোকে দেখে তো মনে হয় না তুই ল্যাপটপ ব্যবহার করিস। নতুন কিনেছি। তা ব্যাগ থেকে বের কর, দেখি তুই কেমন ল্যাপটপ ব্যবহার করিস। ক্লাসের সময় হয়ে এসেছে, এখন দেখাতে পারবো না, ক্লাস শেষ করে দেখাবো। ক্লাস করা যাবে পরেও, এখন তুই বের কর ল্যাপটপটা, আমি দেখতে চাই। প্রচণ্ড রাগ লাগছে নিলয়ের, কিন্তু কিছু করার নেই। এখন সে একটা গরিব ছেলে, তিতলি ধনী পরিবারের মেয়ে। এখন নিলয় চাইলেও কিছু বলতে পারবে না, বলতে গেলেই নিলয়ের অসম্মান হবে। এই ক্যাম্পাসে নিলয়ের সম্মান বলতে কিছুই নেই, তাহলে সম্মান নষ্ট হবে কোথা থেকে? তবু নিলয় নিজেকে অন্যদের থেকে অনেক ভালো আছে মনে করে। নিলয় আস্তে আস্তে করে ব্যাগের চেইনটা খুলে ভেতর থেকে তার ল্যাপটপটা বের করে তিতলির হাতে দেয়। তিতলির ল্যাপটপ হাতে নিয়ে দেখতে থাকে। নিলয়ের ল্যাপটপটা অনেক দামি, এমন একটা দামি জিনিস পেয়েছে কোথা থেকে? ছেলেটা চুরি করেনি তো? কিন্তু চুরি করবে কিভাবে? নিলয় যে বোকা ছেলে, দেখা গেছে চুরি করতে যেয়ে ধরা পড়ে গণপিটুনি খেলো। তিতলি ঠান্ডা মাইন্ডে ঠান্ডা মাথায় বলে, কোথা থেকে পেয়েছিস এই ল্যাপটপটা? পাবো কেন? এটা আমার ল্যাপটপ। আর ল্যাপটপ কি কুড়িয়ে পাওয়ার জিনিস? আস্তে আস্তে দেখছি মাথার বুদ্ধি বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি মানুষের কথার জবাব দিতে পারিস। ব্যাপার কি, ল্যাপটপ চালিয়ে এমন হয়েছিস? আমার মাথায় কি আগে বুদ্ধি ছিল না? এখন কি নতুন করে আবির্ভাব হয়েছে নাকি? পাগল কি কখনো নিজে বলে যে সে ভালো সুস্থ একটা মানুষ? পাগল তো পাগলই। আমার সাথে পাগলের সম্পর্ক কি? আরে বোকা, এটা আমি উদাহরণ হিসেবে তোকে বলেছি। তুই আসলে কোনো দিনও চালাক চতুর হতে পারবি না। আমার আর কিছু হওয়া লাগবে না, ল্যাপটপটা দিয়ে দেন, আমি ক্লাসে যাব। ক্লাসে কি তুই একাই যাবি নাকি? আমিও তো যাব। আগে ভালো করে দেখে নি তোর মতো খ্যাত ছেলে কি দেখি ল্যাপটপের মধ্যে। নিলয় নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছু বলতেও পারছে না তিতলিকে। সে তিতলির ক্ষমতাকে ভয় পায় না, ভয় পায় এটাই যে সে একটা মেয়ে মানুষ, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। নিলয়ের সবচেয়ে বেশি রাগ লাগে তখন যখন কেউ তার ল্যাপটপে হাত দেয়। সে যে কিভাবে নিজেকে এতটা কন্ট্রোলে রাখে এটা নিজেও বুঝতে পারে না। তিতলি 5 মিনিট সময় নিয়ে নিলয়ের ল্যাপটপটা ঘাটাঘাটি করে, কিন্তু অবাক করার বিষয় হলো নিলয়ের ল্যাপটপে গেম ছাড়া অন্য কিছু নেই। তিতলি নিলয়কে বলে, তোর মতো ভার্সিটি পড়ুয়া একটা ছেলের কাছে এটা আশা করিনি আমি। তুই দেখছি আবার বাচ্চাদের গেম খেলিস, ব্যাপার কি? ব্যাপার কিছুই নেই, আমার ভালো লাগে গেম খেলতে, তাই আমি গেম খেলি। এতে যে কারো সমস্যা হবে জানা ছিল না আমার। আমার ছোট একটা ভাই আছে, তুই যে একটা গেম খেলিস, কি যেন নাম? ওই যে কথা বলে যেটা খেলে, ফ্রি ফ্রি কি যেন একটা। ফ্রি ফায়ার, এটাই তো? হুম, ঠিক, একদম ঠিক, এটাই। আমার ছোটো ভাই ক্লাস 7-এ পড়ে, সে এমন একটা গেম খেলে। আর তুই সেই গেমটা ভার্সিটি পড়েও খেলিস? কি এমন আছে এই গেমে? কি আছে তা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি যে আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করবেন, সে ভালো করে বুঝিয়ে দিবে আপনাকে। আমার বুঝতে হবে না। আচ্ছা নিলয়, তুই কি করিস? তোর বাবা মা কি করে? আমার বাবা মা কি করে তা জানি না, তবে আমি যে কিছু করি না এটা শুধু জানি। আমার কাছে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা আছে, করবি তুই? ভালো বেতন পাবি। আমার চাকরি করা লাগবে না, এমনিতেই ভালো চলতে পারি আমি। গরিবের এই একটাই সমস্যা, নিজে যে ছোট লোক এটা সে প্রকাশ করতে চায় না। ধনীর দেওয়া কোনো কিছুতেই সহজে রাজি হয় না। তোর স্বভাবটাও দেখছি এমন। আমি যে গরিব তাই হয়তো আমি এমন। আপনি তো মহা ধনী, আর আপনি যে কেমন চাকরি আমাকে দিবেন সেটা খুব ভালো জানা আছে আমার। নিলয় নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে রেগে যেয়ে তিতলির হাত থেকে নিজের ল্যাপটপটা নিয়ে
ব্যাগে ভরে ক্লাসের দিকে যেতে থাকে। রাত 12টা বেজে 20 মিনিট। নিলয় এসে হলের বারান্দায় দাঁড়ায়। একটা মেয়ের কান্না করার শব্দ ভেসে আসছে। কান্নার আওয়াজটা বেশি দূর থেকে আসছে না, তার রুম থেকে একটা রুম পড়ে। রুম নাম্বার 1122 নং। প্রতিদিনই মেয়েটার কান্নার শব্দ আসে। 1122 নম্বর রুমটা সাইদ ভাইদের রুম। তার সাথে আরও দুজন থাকে, শামীম আর শ্রাবণ। নিলয় থেকে সিনিয়র সাইদ, শামীম, শ্রাবণ আর তার বন্ধু বান্ধব। সাইদরা যে কেমন ভার্সিটির সবাই জানে, আরিয়ানের সাথে বন্ধু তারা। প্রতিদিনই সাইদের রুমের মেয়ে আসে। হয়তো সে মেয়েকেই 3 জন মিলে হিংস্র পশুর মতো খুবড়ে খুবড়ে হরণ করছে, আর মেয়েটা উপায় না পেয়ে অসহায়ের মতো চিৎকার করছে। রাত 12টার দিকে সবাই নিজেদের দিকে ব্যস্ততা সমাপ্ত করে ঘুমের ঘরে চলে যায়। জেগে থাকার মতো কেউ নেই। কে শুনবে এই অসহায় মেয়ের অনাত্মক চিৎকার? কেউ শুনলেও এগিয়ে আসবে না সাহায্য করার জন্য। কান্নার আওয়াজ অনেকটা কমে গেছে। হয়তো সেই হিংস্র পশুদের হাত থেকে মেয়েটা রেহাই পেয়েছে। কি মজা পায় এই মানুষ নামের জানোয়াররা 10 মিনিটের তৃপ্তির জন্য হাসি খুশি থাকা একটা মেয়ের জীবন নষ্ট করে। নিলয় যদি পারত তাহলে সাইদ সহ তার দলবলকে মেরে ফেলতো, কিন্তু তেমন কোনো ক্ষমতা নেই নিলয়ের কাছে। 1122 নং নম্বর থেকে 2টা ছেলে বের হয়। নিলয় নিজেকে স্বাভাবিক করে একটু এগিয়ে যায় দেখার জন্য কে এই 2টা ছেলে। তারপরেই নিলয় এটা কি দেখলো? ছেলে 2টা শামীম আর শ্রাবণ নিজেই। নিলয় ভালো করে লক্ষ্য করে যে শ্রাবণ নামে ছেলেটা রুমের ভিতর থেকে কাউকে টেনে বের করছে। অচেনা সেই ব্যক্তিটা কে? নিচের ফ্লোরে রেখে দিয়েছে। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে নিচে পড়ে থাকা লোকটা যে একজন মেয়ে এটা বুঝতে পেরেছে নিলয়। তাহলে কি মেয়েটাকে সবাই মিলে মেরে দিয়েছে? হয়তো মেরে দিয়েছে, না হলে কি আর এমন করে নিচে ফেলে দিয়েছে? শামীম আর শ্রাবণ দুজনে ফিসফিস করে কি যেন বলছে। নিলয় ভালো করেই শুনতে পারছে না। শামীম নিচে পড়ে থাকা মেয়েটার হাত দুটো ধরে আর শ্রাবণ পা দুটো ধরে টানতে থাকে। নিলয় ঘেমে যাচ্ছে। তার মানে সামনে ভয়ের কিছু হতে চলেছে। নিলয় মনে মনে বলতে না বলতে হঠাৎ করে একটা শব্দ হয়। শব্দটা যেন নিলয়ের পিছন থেকে এসেছে। শামীম আর শ্রাবণ পিছনে ফিরে তাকায়, কেউ নেই। তাহলে কিসের শব্দ হলো? এই অন্ধকারের মধ্যে কে রুম থেকে বের হবে? শামীম ফিসফিস করে বলে, কিরে শ্রাবণ, কিসের শব্দ হলো এটা? আমি কিভাবে বলবো? তুইও এখানে, আমিও তো এখানে। আমার মনে হয় কি জানিস, শব্দটা ভূত প্রেত করেছে। তুই কি পাগল? এ তো পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই। তাহলে কোথা থেকে এসে ভূত শব্দ করবে? তাহলে কে শব্দ করেছে? রুম থেকে কেউ বের হয়েছে হয়তো। এত রাতে কেউ বের হবে এটা তুই বললে আমি বিশ্বাস করব? আর কথা না বলে চল তাড়াতাড়ি করে মেয়েটিকে ফেলে দিয়ে আসি। আমি আর যেতে পারবো না, তুই একা একা যা, আমার খুব ভয় করছে। দেখ, সাহিদ যদি জানতে পারে তুই আমার সাথে যাসনি তাহলে কি হবে ভাবতে পারছিস তুই একবার? সাইদের কথা শুনে শামীমের মনটা খারাপ হয়ে যায়। এখন যদি মেয়েটাকে তারা ফেলে না দিয়ে আসে আর হলের কেউ যদি দেখে ফেলে কি হবে ভাবতেই শামীমের বুকটা কেঁপে উঠছে। কোথায় ফেলে দিয়ে আসবি মেয়েটাকে? ওই পাশের বস্তিবাতে। আজকের শালিটা অল্পতে মরে গেছে। 3 জন মিলে খেয়েছি, আবারও অল্প বয়সে। হয়তো এই জন্য ও মারা গেছে। আগেও তো অল্প বয়সে অনেকজন এসেছিল, কিন্তু ওরা মারা যায়নি কেন? কি জানি। এখন কথা না বলে চল তাড়াতাড়ি করে। দুজন মিলে মেয়েটাকে ধরাধরি করে নিয়ে যেতে থাকে। পেছন থেকে সবকিছু দেখেছে নিলয়। ছেলেগুলো কেমন খারাপ, একটা মেয়েকে বস্তি এলাকা থেকে উঠিয়ে এনে ধর্ষণ করে মেরে ফেলেছে। রাতের আধারে করেছে, কোনো প্রমাণ নেই, কেউ কিছু বলতে পারবে না। এদের মতো ছেলেদের কি কোনো বিচার হবে না? এরা দিনের বেলা ভালো মানুষের সাথে মিলে ন্যায়বান হয়ে যায়, আর রাতের বেলা একটা অসহায় মেয়ের জন্য হিংস্র পশুর চেয়ে কম হয় না। এটাই কি মানুষের বৈশিষ্ট্য? এইসব করার জন্যই কি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন? হয়তো একদিন বিচার হবে এদের, সেটা নিশিরাতের গহীন অন্ধকারে। কারোর হাঁটার শব্দ হচ্ছে, পা টিপে টিপে হাঁটছে।
নিলয় দেয়ালের চিপা থেকে বেরিয়ে আসে। শামীমদের লক্ষ্য করতে করতে অনেক দূর চলে এসেছে সে। এখন আবার রুমে যেতে হবে, অনেক রাত হয়েছে। এত রাত অবধি জেগে থাকলে পরে আবার সকালে উঠতে দেরি হয়ে যাবে। নিলয় যখন কয়েকটা রুম পার হয় তখনই কারোর হাঁটার শব্দ হয়। নিলয় দাঁড়িয়ে যায়। শামীম আর শ্রাবণরা কি চলে এসেছে? এত তাড়াতাড়ি চলে আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হল থেকে বস্তি অনেকটুকু জায়গা, এত তাড়াতাড়ি আসা সম্ভব না। তাহলে কি হাঁটছে? নিলয়ের শরীর ঝিম ধরে আসছে, নাক দিয়ে শ্বাস বের হচ্ছে না, মুখ দিয়েই বের হচ্ছে। জ্বর ঠান্ডা কিছুই নেই নিলয়ের, তাহলে সে মুখ দিয়ে শ্বাস ছাড়ছে কেন? নিলয় ডান হাতটা মুখে চেপে ধরে, মুখ দিয়ে যাতে শ্বাস না বের হয় নাক দিয়ে বের হয়। কিন্তু অবাক করার বিষয়, নাক দিয়ে শ্বাস ভিতরে সহজেই যাচ্ছে, তবে শ্বাস ভিতর থেকে বের হতে কষ্ট হচ্ছে। নিলয় মুখ থেকে হাতটা সরিয়ে নেয়, হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আবারও হাঁটার শব্দ। নিলয়ের বুক কাঁপাকাঁপি করছে, এখনই যেন ভিতর থেকে আত্মাটা বেরিয়ে আসবে। হাঁটার আওয়াজটা হলের বারান্দা থেকেই আসছে। নিলয় কান এখন তীক্ষ্ণ, দূরের কোনো শব্দ সে এখন ভালো করে শুনতে পাবে। হঠাৎ করে কাক ডাকার একটা শব্দ হলো। এই বুঝি নিলয়ের আত্মা বেরিয়ে এলো। রাতের বেলা কাকের ডাক, বিপদের আশঙ্কা। গ্রামে এই রীতিটা চলে খুব ভালো, কিন্তু এটা শহর, এমন রীতি শহরের লোকেরা বিশ্বাস করছে না, কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছে। নিলয় তার রুমের খুব কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 4টে রুম পেরোতে পারলেই সে বেঁচে গেছে। নিলয় যত সামনের দিকে এগোচ্ছে কারোর হাঁটার শব্দ ততই বাড়ছে। কেউ জেগে নেই এখন। নিলয় যদি কোনো বিপদে পড়ে তাহলে বাঁচাবে কে? উপরে সৃষ্টিকর্তার ছাড়া উপায় নেই। নিলয় তার রুমের সামনে দাঁড়িয়ে আছে, হাঁটার শব্দটা তার রুমের পাশ থেকেই আসছে। নিলয় একবার চিন্তা করে যাবে, আরেকবার না। কোনটা করবে কিছুই বুঝতে পারছে না। তার মনে একটা আগ্রহ জাগলো। সে রুমের ভিতর না যেয়ে রুম থেকে একটু সামনের দিকে যায়। নিলয় যে এমন কিছু দেখবে সে এটা ভাবতেও পারেনি, কারণ যে হাঁটছিল সে কোনো ভূত পেত কিছুই না, একটা সাধারণ মানুষ, সাব্বির। সে নিলয়ের সাথে পড়ে, তবে অন্য ডিপার্টমেন্টে। ছেলেটাও গ্রাম থেকে এসেছে, কিন্তু শহরের ছেলেদের সাথে চলতে চলতে মনের ভিতর একটা আধুনিকতার ভাব চলে এসেছে। সাব্বিরের একটা সমস্যা আছে, সেটা হলো ঘুমের মধ্যে হাঁটা চলা করা। সে মাঝে মধ্যে রাতে ঘুমন্ত অবস্থায় উঠে হলের বারান্দায় হাঁটা চলা করে, কিন্তু এটা নিলয় কখনো দেখেনি, আজকে প্রথম দেখেছে। একটা সাধারণ ছেলের জন্য কি ভয়টা পেল নিলয়। এখন এটা ভাবতেই হাসি পাচ্ছে তার। নিলয় আর সময় নষ্ট করতে চায় না, তাই সে যে রুমে শুয়ে পড়ে। আর সাব্বির নিজের মতো করে নিজে হাঁটতে থাকুক। হয়তো একসময় সেও জাগ্রত হয়ে বোকা হয়ে যাবে, পরে আবার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করবে কেউ দেখেছে কি না। সকাল 9টা। আদনান সাহেব খাবার টেবিলে বসে আছেন, সামনে নানা ধরনের খাবার, কিন্তু যার জন্য এত আয়োজন সেই উপস্থিত নেই। 5 মিনিট সময় ধরে চেয়ারে বসে বসে অপেক্ষা করছে আরিয়ানের জন্য, কিন্তু আরিয়া লপাতা। হয়তো আরিয়া এখনো ঘুমাচ্ছে। আদনান সাহেব শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা কোথায়? এত সময় ধরে কি করছে? কি আর করবে, দেখো যে ঘুমাচ্ছে হয়তো, তাছাড়া আর কি করবে। শ্রাবণী, যা তো একটু দেখে আয় ছেলেটা কি করছে রুমে বসে বসে। বাবা, আমি যেতে পারবো না। যা একটু মা। আরিয়াকে ছাড়া আমরা একা একা খেয়ে ফেললে কেমন দেখায়, যা একটু। শ্রাবণী তার বাবার দিকে তাকিয়ে আরিয়ার রুমের দিকে যেতে থাকে আর বলতে থাকে, ছেলে মানুষের চোখে যে কত ঘুম দিয়েছে সৃষ্টিকর্তা। সকাল 9টা বেজে গেছে, এখনো ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। কিভাবে পারে এত সময় ধরে বিছানায় থাকতে? এগুলো ভাবতে ভাবতে শ্রাবণী আরিয়ার রুমের সামনে চলে আসে। রুমের দরজাটা খোলা, তাই শ্রাবণী নক না করেই ভিতরে প্রবেশ করে। আরিয়া পাতলা একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। শ্রাবণী আরিয়ার শরীরে দুবার ধাক্কা দেয়, কিন্তু আরিয়ার কোনো হুঁশ জ্ঞান নেই, তাই শ্রাবণী জোরে জোরে ডাকতে থাকে, এই যে আরিয়া, উঠেন। পূর্ব আকাশে সূর্য পশ্চিম আকাশে চলে যাচ্ছে, আপনার ওঠার কোনো নামগন্ধ নেই। এক চুল পরিমাণও নড়াচড়া নেই। আরিয়া নিজের মতো করে ঘুমাচ্ছে। শ্রাবণী আবারও বলে, এই ওঠেন না কেন?
বাবা খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে, উঠেন বলছি। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? আরিয়া কোনো সারা শব্দ নেই। শ্রাবণী রেগে যেয়ে আরিয়ার পাতলা কম্বল ধরে টান দেয়। টান দিতে দেরি হয়েছে, কিন্তু শ্রাবণীর মুখ দিয়ে জোরে চিৎকার দিতে দেরি হয়নি। আরিয়া এক লাফে ঘুম থেকে উঠে শ্রাবণীর মুখ চেপে ধরে। শ্রাবণীর চিৎকার শুনে নিচে থেকে আদনান সাহেব বলে ওঠেন, কি হয়েছে শ্রাবণী, এমন করে চিৎকার দিয়েছিস কেন? কোনো সমস্যা? আমি কি উপরে আসবো? শ্রাবণী কথা বলতে পারছে না, শুধু শব্দ করে যাচ্ছে। কারণ ডান হাত দিয়ে আরিয়া শ্রাবণীর মুখ চেপে ধরেছে। একটা মানুষ যদি আরেকটা মানুষের মুখ চেপে ধরে, তখন মুখ আটকা ব্যক্তিটা যেমন শব্দ করে, শ্রাবণী ঠিক তেমনই শব্দ করছে। আরিয়া শ্রাবণীর কানে কানে বলতে থাকে, তোমার বাবা ডাকতেছে। এখন তোমার বাবাকে এটা বলবে যে আরশোলা দেখে ভয় পেয়ে চিৎকার দিয়েছে, ঠিক আছে? শ্রাবণী শুধু মাথা নাড়ায়। আরিয়া মুখের উপর থেকে তার হাতটা সরিয়ে নেয় আর যে বিছানার উপর আরাম করে বসে পড়ে। নিচ থেকে আদনান সাহেব আবারও বলে ওঠে, কি হলো শ্রাবণী, কিছু বলছিস না কেন? এই তো বাবা, আরশোলা দেখে সামান্য ভয় পেয়ে গিয়েছিলাম। আরিয়া কি ঘুম থেকে উঠেছে? উঠেছে বাবা, এখনই আসছে। আচ্ছা, তোরা একসাথে আয় তাহলে। শ্রাবণী হাঁপ ছেড়ে বাঁচে এখনই বাবার কাছে, নয়তো ধরা খেয়ে যেত। তুমি আমার রুম নক না করে কেন প্রবেশ করেছো? এটা আমাদের বাসা, কারো রুমে যেতে হলে আমার জিজ্ঞাসা করে ঢুকতে হয় না। তাই বলে কি আমার একটা নিজস্ব ব্যাপার আছে না? এই বাড়িতে নিজস্ব ব্যাপার বলতে কিছু নেই। সেটা বুঝলাম, তা তুমি ওই দিকে ফিরে আছো কেন? আমার দিকে তাকাও। আপনার দিকে কিভাবে তাকাবো? নিচের দিকে তাকান, তাহলে বুঝে যাবেন কেন তাকাচ্ছি না। শ্রাবণীর কথা শুনে আরিয়া নিচের দিকে তাকায়। তাকিয়ে সে নিজেই বোকা হয়ে গেছে। কারণ আরিয়ার পরনে শুধুমাত্র একটা ছোট্ট প্যান্ট। তার মানে তখন শ্রাবণী এই কারণেই চিৎকার মেরেছিল। আরিয়া তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। আরিয়া মনে মনে বলছে, যাক বাবা, বাঁচা গেল। মেয়েটা এই সামান্য ছোট্ট প্যান্ট দেখেই যে জোরে চিৎকার দিয়েছে, না জানি প্যান্ট ছাড়া দেখলে কি করত। কি আর করতো, জ্ঞান হারাতো ছাড়া তো উপায় ছিল না। নিচেই কথাটা ভেবে হাসতে থাকে। আপনি তাহলে রেডি হয়ে আসেন, আমি যাই। শ্রাবণী কথাটা বলে দরজার দিকে এগিয়ে যায়। আরিয়া আলমারি থেকে নতুন একটা কালো কালারের শার্ট বের করে পরতে পরতে বলে, আঙ্কেল কিন্তু দুজনকে একসাথে যেতে বলছেন। শ্রাবণী স্থির হয়ে দাঁড়িয়ে যায়। সে ভাবে, ঠিকই তো বলেছে আরিয়া, বাবা তো একসাথে নিচে আসতে বলেছেন। আরিয়াকে রেখে গেলে বাবা আবার কত জিজ্ঞাসাবাদ করবে। আমি যখন আপনাকে ডাকতে এসেছিলাম তখন আপনি জেগেছিলেন, তাই না? তুমি আমাকে আবার কখন ডাক দিলে? কেন, আপনি শুনেননি? কি শুনবো আমি, এটা তো বলো। আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আমি তোমার সাথে মজা করতে যাব কেন? তুমি কি সম্পর্কে আমার বেআইন লাগো, যার জন্য তোমার সাথে মজা করব? আপনি সিরিয়াস? আমি সিরিয়াসই। একটা মানুষ এত ঘুমাতে পারে, এটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। কেন, আমি কি বেশি ঘুমাই? না, আপনি আমার চেয়ে কম ঘুমান। হয়েছে, এবার চলেন তো, বিরক্ত একটা। আরিয়া শ্রাবণীর রাগ দেখে মুচকে হাসে। মেয়েটাকে রাগলে ভালোই দেখায়, কিন্তু ওই বাজে জিনিসটা আবার ভালো না, যেটা রাগ অতিমাত্রায় পৌঁছে দেয়। মেয়েদেরকে রাগলেও ভালো লাগে, আবার হাসি খুশি থাকলেও ভালো লাগে। আরিয়া আর শ্রাবণী একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। আদনান সাহেব এখনো আগের ন্যায় সামনে খাবার রেখে বসে আছেন। আরিয়া যে একটা চেয়ারে টেনে বসে। আঙ্কেল, আপনি খাবার সামনে রেখে বসে আছেন কেন? আপনি শুরু করতেন। কি যে বলো বাবা তুমি, ঘরে নতুন মেহমানকে রেখে আমি একা একা খেয়ে ফেলবো এমন মানুষ আমি না। আসলে আঙ্কেল, অনেক দিন পর আজকে এত সময় ধরে ঘুমিয়েছি, ছুটির দিন তো তাই। শ্রাবণী অবাক হয়, কারণ আরিয়া নাকি চাকরি করে। সে এমন একটা ছেলে যার মামা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কত ক্ষমতাবান ব্যক্তি। আর বাবার। শ্রাবণী অবাক হয়, কারণ আরিয়া নাকি চাকরি করে। সে এমন একটা ছেলে যার মামা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কত ক্ষমতাবান ব্যক্তি। তার আবার চাকরি করে খেতে হয় নাকি? কে জানে কি চাকরি করে ছেলেটা। শ্রাবণী ভাবছে আরিয়াকে জিজ্ঞেস করলে কেমন হয়। জিজ্ঞেস করলে বাবা যদি আবার কিছু মনে করে, এর চেয়ে ভালো হবে পরে এক সময় জিজ্ঞেস করে নিলে। আরিয়া, তুমি জানো কিসের মধ্যে এখন আছো?
শ্রাবণী তার বাবার মুখ থেকে প্রশ্নটা শুনে মনে মনে হাসে। মেয়ের মনের কথা বাবা হয়তো বুঝতে পেরেছে। এই না হলে বাবা? আরিয়া ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি সিআইডিতে আছি বর্তমানে। আরিয়ার কাছ থেকে এমন কথা শুনে শ্রাবণীর মুখ থেকে খাবারটা পড়ে যায়। কি শুনেছে শ্রাবণী? আরিয়া নামের ছেলেটা ডিফেন্সে চাকরি করে, আর তার সাথেই সে কত ধরনের কথা বলে ফেলেছে। না জানি আরিয়া আবার কি বলে ফেলে। আদনান সাহেব আরিয়ার কথাটা শুনে মুচকি হেসে বলতে থাকে, তারপরই, দেশে তো এখন খুব লুটপাট চলতেছে, তা এ ব্যাপারে তোমার ডিপার্টমেন্ট কি করতেছে? আরিয়া আদনান সাহেবের কথার জবাবে কিছু বলে না, মুখের ভিতরে থাকা নরম খাবারটা চিবাতে থাকে। আরিয়া কারোর কথা শোনার পর সময় নেয়, কারণ সে ভাবে কথাটার উত্তর কেমন দিলে নিজের কাছে ভালো লাগবে, আবার অন্যের কাছেও ভালো লাগবে। তবে সে চেষ্টা করে যাতে তার বলা কথারও জবাবে সবাই মুগ্ধ হয়। কেউ হয়তো হয়, আবার কেউ হয় না, সেটা দেখে না আরিয়া। সঠিক জবাব দিলেই হলো। আরিয়া সকালের নাস্তায় খুব কম খাবার খায়। এটা বডি ফিটনেস ঠিক রাখার একটা গুরুত্বপূর্ণ কৌশল। খাবার খাওয়া সবারই প্রায় শেষ। আদনান সাহেব আরিয়ার থেকে কোনো জবাব না পেয়ে আবার বলে, কি হলো আরিয়া, কিছু বলছো না যে? এইবারও আরিয়া মুখে কিছু বলে না, ডান হাত দিয়ে ইশারা করে বলে সে খাবার সামনে নিয়ে কথা বলে না। আদনান সাহেব ইঙ্গিতটা বুঝতে পেরে আবার বলে, তাহলে খাবার খাওয়া শেষ করে সবাই আরাম করে বসে কথা বলবো। আরিয়া মাথা ঝাঁকায়। শ্রাবণী বিষয়টা অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে। তার বাবা আদনান সাহেব কিছু বলছে, কিন্তু আরিয়া সেই কথার কোনো জবাব দিচ্ছে না। এতে করে একটা লোককে অপমান করা হয়। শ্রাবণী তার বাবার এই অপমান অনেক কষ্ট করে সহ্য করেছে। এবার শ্রাবণী তার বাবাকে বলে, বাবা, আজকাল দেখছি ব্যাংক থেকে টাকা চুরি বেশি হচ্ছে। বেশি না, শুধু অনেক বেশি। তোর এসব নিয়ে ভাবতে হবে না। আমাকে ভাবতে হয়, কারণ আমিও এই দেশের একজন নাগরিক। নাগরিক? এটা ভালো কথা, কিন্তু তুই এটা আমাকে বলে লাভ কি? আমি তো এগুলো বন্ধ করতে পারবো না। তুমি পারবে না এটা আমি জানি, কিন্তু প্রশাসনের লোক কি করে বসে বসে? টিভিতে সেই দিনও দেখলাম একটা ছোট ব্যাংকে 17 কোটি টাকা চুরি হয়েছে। বিষয়টা আমিও শুনেছি। এটা নিয়ে জনগণ খুব ক্ষেপে আছে এখনো। প্রশাসনের উচিত আরো কড়া নজরদারির ব্যবস্থা করা, তাহলে ব্যাংক ডাকাতিগুলো বন্ধ হবে। আরিয়ার খাবার খাওয়া শেষ। সে বসা থেকে উঠে দাঁড়ায় আর আদনান সাহেবকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, এখান থেকে বলবো নাকি সোফায় বসে কথা বলবো? এখানে বসেই কথা বলো, শ্রাবণীও এখানে আছে। আরিয়া শ্রাবণীর দিকে তাকায়। মেয়েটার খাবার খাচ্ছে আর সাথে সাথে ঠোঁট জোড়া নাড়াচাড়া করছে। আরিয়া আবার নিজের জায়গায় বসে পড়ে। তা আঙ্কেল, কি যেন বলছিলেন তখন? ওই যে এটা এসে তো খুব লুটপাট হচ্ছে, এই ব্যাপারে তোমার ডিপার্টমেন্টের কথা কি? আমার ডিপার্টমেন্ট প্রস্তুতি নিয়ে আছে। দেশে এখন হ্যাকারের অভাব নেই, প্রশাসন এদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। আদনান সাহেবের কথা শুনে আরিয়া মুচকি হাসে। দেশে নাকি হ্যাকারের সংখ্যা বেড়ে গেছে। 2-4টা ব্যাংক ডাকাতি হলেই এখন হ্যাকারের উপর দোষ চেপে যায়। আসলে সত্যি কি হ্যাকারের কাজ এগুলো, নাকি অন্য কোনো ডাকাত দলে? আসলে সত্যি কি হ্যাকারের কাজ এগুলো, নাকি অন্য কোনো ডাকাত দলের? আরিয়া খুব চিন্তায় পড়ে আছে। কিছুদিন আগের ব্যাংক থেকে টাকা চুরির বিষয়টি নিয়ে এখনও চোরকে ধরতে সক্ষম হয়নি। জনগণের টাকা খুব কমই ছিল সেই ব্যাংকে। যাদের টাকা ছিল তাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী। আদনান সাহেব বলে, কি হলো তোমার আরিয়া, তুমি হঠাৎ হঠাৎ চুপ হয়ে যাও কেন? তেমন কিছু না আঙ্কেল, ভাবছি আপনার কথার কি জবাব দিব। আরে এত ভেবে চিনতে বলতে হবে না, তুমি তোমার মতো করে বলো। আসলে আঙ্কেল, আমি কারোর সাথে কথা বলার সময় অনেক কিছু চিন্তা করে বলি, তাই আমার একটু সমস্যা হয় আর কি। এটা ঠিক আছে, কারোর সাথে কথা বলার আগে নিজেকে গুছিয়ে নিতে হয়। আঙ্কেল, আপনি যেটা বলছেন, আমাদের ডিপার্টমেন্টে হ্যাকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেছে কি না? হ্যাঁ এটাই। তা কোনো ব্যবস্থা নিয়েছে? হা 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 হা, হ্যাকারকে কি কেউ ধরতে পারে? ধরতে পারবে না কেন? সাইবার জগতে একটা হ্যাকার অনেক বড় মাপের হয়ে থাকে। তারা নিজেদের পরিচয় গোপন রাখে, কেউ তাদের আজ পর্যন্ত দেখেনি। তারা সাধারণ মানুষের ভিড়ে ঘুরে বেড়ায়।
তাহলে কি সাইবার ক্রাইম এমনভাবে চলতেই থাকবে? বন্ধ করার কোনো উপায় নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। সেটা কিভাবে? একটা হ্যাকার পারে অন্য আরেকটা হ্যাকারকে ধ্বংস করতে। তোমার ডিপার্টমেন্টে কি এমন কোনো হ্যাকারের সন্ধান আছে যে পারবে খারাপ হ্যাকার তাকে ধ্বংস করে দিতে? আছে, এমনই একজন, নিলয়। কে সে, যার এত ক্ষমতা? নিলয়? কে এই নিলয়, যার এত ক্ষমতা? তুমি চেনো তাকে? আরিয়া কখনো দাঁত বের করে হাসে না, কারণ দাঁত বের করে হাসলে তাকে তেমন একটা মানায় না। তার হাসি পেলে সে মুচকি হাসে, কিন্তু আজকে আদনান সাহেবের এমন একটা কথা শুনে আরিয়া জোরে জোরে না হেসে পারে না। নিলয়কে খুব ভালো করেই চেনে আরিয়া। অনেক বছর পুরানো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, কিন্তু সেটা বাহিরের কেউ জানে না। আরিয়ার হাসি দেখে আদনান সাহেব অবাক। ছেলেটা এমন করে হাসছে কেন? কোনো সমস্যা নাকি? সমস্যা তো থাকার কথা না, তাহলে কেন এমন করেছে আরিয়া? আরিয়া, বলছো না যে নিলয়কে তুমি চেনো কি না? নিলয়কে দেখা যায় না, সে নিজেকে সবার কাছ থেকে গোপন রেখেছে। তাহলে আমি কি করে দেখব? আরিয়ার কথা শুনে আদনান সাহেবের মুখটা ছোট হয়ে যায়। ওনার খুব শখ ছিল নিলয়কে দেখার, কিন্তু কি আর করার, কেউ আজ পর্যন্ত সে হ্যাকার নিলয়কে দেখেনি। তবে আদনান সাহেব একটা জিনিস ভেবে নিলয়কে দেখার আশা ছাড়ে না। কথা চিন্তা করে আদনান সাহেব আরিয়াকে বলে, আরিয়া, তোমাদের এসিবি দেখেনি নিলয়কে? আচ্ছা আঙ্কেল, আপনার এত আগ্রহ কেন? জানি না কেন, সাইবার জগতের হ্যাকার নিলয় না এই নামটা শোনার পর থেকেই তাকে দেখতে খুব ইচ্ছে জেগেছে আমার। নিলয়কে দেখার জন্য আপনার এমন অবাস্তব ইচ্ছে পূরণ হবে না কখনো, কারণ আমি নিজেই নিলয়কে দেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই আপনিও মনে হয় পারবেন না। বাবার ইচ্ছে আমি পূরণ করব। হঠাৎ শ্রাবণী কথাটা বলে ওঠে। শ্রাবণীর কথা শুনে বেশ মজা পায় আরিয়া। নিলয়কে নাকি সে দেখবে। আজ পর্যন্ত ডিপার্টমেন্টের কেউ দেখেনি এই নিলয়কে। তার নাম কি সত্যি নিলয়, নাকি নিজেকে সবার কাছ থেকে আলাদা রাখার জন্য এমন নাম? কেউ জানে না হ্যাকার নিলয়ের সম্পর্কে। শ্রাবণী, অযথা বলে লাভ নেই। লাভ আর ক্ষতি দেখে আমি কাজ করি না। কেউ ব্যবসা করার আগে জেনে যায় না তার লাভ হবে নাকি ক্ষতি। লাভের আশায় কিন্তু মানুষ ব্যবসা করে। এখানে তুমি যা করতে চাচ্ছ তা কখনো সম্ভব না। নিলয়, সেও তো একটা মানুষ নাকি? এই বাংলাদেশে থাকে, আমি খুঁজে বের করব। শ্রাবণী, তোমার বাবা আকাশের চাঁদ ছোঁয়ার আশা করতেছে। চাইলে কিন্তু এটাও সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষের দ্বারা সবকিছু সম্ভব। আরিয়া শ্রাবণীর প্রতি ক্ষিপ্ত। কেমন যেন মেয়েটা অন্য মেয়েদের থেকে যে আলাদা, এটা বুঝে গেছে আরিয়া। বিরক্ত গলায় জবাব দেয় আরিয়া, বাংলাদেশটাকে ছোট মনে করছো তুমি? যদি মনে করে থাকো তাহলে সেটা ভুল। কোথায় খুঁজবে তুমি নিলয়কে? সে কি এই শহরে থাকে নাকি অন্য কোনো শহরে থাকে জানো তুমি? আমি বের করে ফেলবো। নিলয়কে বের করার জন্য আমি তোমাকে একটা কথা বলে দিতে পারি, সেটা হলো নিলয় এই শহরেই থাকে। নিলয় কি যুবক নাকি বৃদ্ধ? আমি সেটা কিভাবে বলবো? কখনো তো সামনাসামনি দেখা হয়নি তার সাথে। তার মানে আপনার সাথে নিলয়ের মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে? আরিয়া বিস্মিত হয়ে গেল। শ্রাবণী মেয়েটা খুবই স্মার্ট। আধুনিক যুগের মেয়ে হবে নাই বা কেন? সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। মানুষের শরীরে না লাগলে হয়? আরিয়া ভাবতে পারেনি শ্রাবণী সাথে সাথে বলে দিবে মোবাইল যোগাযোগের কথাটা। আরিয়া বলে, 2-1 বার হয়েছে তার সাথে মোবাইলে কথা। আমাকে নিলয়ের মোবাইল নাম্বারটা দিন। আমি মোবাইল নাম্বারটা দিলেই তুমি যোগাযোগ করতে পারবে না। কেন পারবো না? কারণ তো অবশ্যই আছে একটা। সেই কারণটা আমি জানতে চাই। আরিয়া যেন পাগল হয়ে যাবে। এই মেয়ে কাউকে ছাড় দেয় না মনে হয়। আর কোনো উপায় না পেয়ে আরিয়া নিলয়ের মোবাইল নাম্বারটা বলে দেয়। আরিয়া বলার সাথে সাথে শ্রাবণী নিজের মোবাইল নাম্বারটা উঠিয়ে কানে লাগায়। দেখে মনে হচ্ছে নিলয়কে ফোন করেছে। কিছুক্ষণ পর শ্রাবণী বিরক্ত হয়ে কান থেকে মোবাইলটা নামিয়ে টেবিলের উপর রাখে। ঘটনাটা আদনান সাহেব আর আরিয়া ভালো করে লক্ষ্য করেছে। আদনান সাহেব বলে, কি হলো শ্রাবণী, মোবাইলটা টেবিলের উপর রেখে দিলি কেন? কল দে নিলয়কে। বাবা, নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। আরিয়া, তোমার কাছে অন্য আর কোনো নাম্বার নেই যোগাযোগ করার মতো? আঙ্কেল, আপনার মেয়ে নিলয়ের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ দিচ্ছে না। নিলয় যে
কি পরিমাণ ভয়ঙ্কর এটা সম্পর্কে শ্রাবণী কোনো ধারণাই নেই। আমার খুব ভালো ধারণা আছে। আপনার কাছে নিলয়ের আর কোনো নাম্বার থাকলে আমাকে দিন। তুমি কি বোকা শ্রাবণী? বুঝতে পারছো না নিলয় একজন হ্যাকার। কোনো হ্যাকার না যে ডেকে ডেকে জিনিসপত্র বিক্রি করে, একজন প্রফেশনাল পর্যায়ে হ্যাকার। সে যে কত সিম চলায় এটা আমরা নিজেও জানি না। আরিয়া কথাগুলো বলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকলে আরও কত কিছু বলতে হবে, শুনতে হবে। এর চেয়ে ভালো রুমে বসে আরাম করা। আকাশে আজকে রৌদ্রের তাপ খুব একটা বেশি না, অন্য দিনের চেয়ে কম। আরিয়া পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটছে। প্যান্টের পিছনের পকেটে একটা সিগারেটের প্যাকেট এটা সব সময় আরিয়ার পকেটে থাকে। সিগারেট অবশ্য সে কমই খায়, বেশি চিন্তায় পড়ে গেলে সে সিগারেটটা একটু বেশি টানে। এতে করে চিন্তাও কমে আর খাওয়াটা হয়ে যায়। আরিয়া হাঁটছে আর চিন্তা করছে এখন তার যাওয়ার উদ্দেশ্য কোথায়। অজানা লক্ষ্য মানুষকে বিপদ পর্যন্ত নিয়ে যায়। তাহলে কি বিপদ পর্যন্ত যেই আরিয়া থামবে? রাস্তা দিয়ে তিনটা ছেলে একটা বাইক নিয়ে অসচেতন ভাবে রাউন্ড দিচ্ছে। আরিয়ার থেকে সামান্য দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। একটা গাছের নিচে দুজন বসার মতো বেঞ্চও আছে। আরিয়া যে সেই বেঞ্চে বসে। তার সামনাসামনি একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটা বেশি ভালো না, ভেঙে পড়ে যাবে অবস্থা। সে বাসার সামনে বাইকটা থামে। আরিয়া স্থির হয়ে বসে আছে বেঞ্চের ওপর। ছেলেগুলো যে রাস্তার বখাটে এটা তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে। বাইকের পিছনে বসা ছেলেটা তার প্যান্টের পকেট থেকে একটা মোবাইল বের করে কাকে যেন ফোন দেয়। 5 মিনিট পরে একটা ছেলে লাল কালারের বাইক নিয়ে আসে। দুইটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে আর দুজন ছেলে ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ভিতরে থেকে একটা অল্প বয়সী যুবতীকে নিয়ে বেরিয়ে আসে দুইটা ছেলে। মেয়েটার বয়স বেশি হবে না, 20 কিংবা 21 হবে। দেখতে মোটামুটি সুন্দর আর পুরুষের জন্য আকর্ষণীয়। মেয়েটার সাথে ছেলেগুলো কি নিয়ে যেন জোর জবরদস্তি করছে। দেখে তো মনে হচ্ছে না অন্য কোনো ব্যাপার। আরিয়া বসা থেকে উঠে দাঁড়ায়, ছেলেগুলোর কাছে যায় সে। একটা ছেলে সিগারেট টানছে, তার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে। গলায় আবার কি যেন ঝুলিয়ে রেখেছে। দেখতে গলির পাতি মাস্তানদের মতো লাগছে। আরিয়াকে দেখে মারুফ নামের ছেলেটা এগিয়ে আসে, হাত দিয়ে আরিয়াকে আঁচকায়। আরিয়া মারুফের সাথে জোরাজোরি করলো না, দাঁড়িয়ে রইল। কিরে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। দেখতে আসলাম কি হচ্ছে এখানে। যা হওয়ার তা হচ্ছে, তুই দেখবি কেন? এটা আমাদের ব্যাপার, এখানে না থাকাই ভালো। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, কেউ তোর মতো দেখছে কিনা। আরিয়া আশেপাশে চোখ বুলায়। রাস্তা দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করছে, কিন্তু কেউ ঝামেলার মধ্যে চেয়ে পর্যন্ত দেখছে না। এখানে যে একটা মেয়েকে জোর জবরদস্তি করছে তারা যেন এটা দেখছেই না। আরিয়া চোখ সরিয়ে নেয় মারুফের দিকে, সরাসরি তাকায়। কি রে এখনো দাঁড়িয়ে আছিস? তো কি করব? তোকে বললাম না এখান থেকে চলে যেতে, তারপরও দাঁড়িয়ে আছিস? এখানে সবার লিডারকে, তার সাথে কথা বলবো আমি। কোনো চামচার সাথে কথা বলতে চাচ্ছি না। আরিয়ার কথাটা শুনে জিহাদ নামের ছেলেটা এসে আরিয়ার সামনে দাঁড়ায়। জিহাদের ঠোঁটের কোণে লম্বা একটা সিগারেট ঝুলে আছে, সেটাই একটা বড় টান দিয়ে বলে,